ঢাকা কি আবার দিল্লির পিঠে ছুরি মারার মঞ্চ হয়ে উঠছে? ঢাকার মাটি কি এখন দিল্লির বিরুদ্ধে অঘোষিত ষড়যন্ত্রের ঘাঁটি, যেখান থেকে ভারতের ভেতরে বিশৃঙ্খলা ছড়ানোর নীল নকশা আঁকা হচ্ছে? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি প্রকাশ্যে সেভেন সিস্টার্স ছিন্ন করার ডাক দেয়, বিচ্ছিন্নবাদীদের আশ্রয়ের কথা বলে, তাহলে সেটা কি শুধুই বক্তৃতা, নাকি ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানি? কি চলছে বাংলাদেশে? অভিযোগ, রাজনৈতিক একজন মানুষকে সন্দেহের ভিত্তিতে পিটিয়ে মারা হলো। কারা বিচারক? আইনি কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? রাষ্ট্র কোথায় ছিল? জনতা কবে ফাঁসির দড়ি, আগুন আর লাঠির মালিক হয়ে গেল? বাংলাদেশ কি এখন এমন এক দেশ যেখানে অভিযোগই রায় আর রায় মৃত্যু? অন্যদিকে ছায়ানট উদীচী তছনছ করা হলো কেন? সংস্কৃতি কি এখন অপরাধ? রবীন্দ্রনাথ কি হুমকি? কার নির্দেশে, কার নীরব সম্মতিতে এই হামলা? রাষ্ট্র কি দায় এড়াতে পারে? তাহলে ভিন্ন কণ্ঠ শুনলে কি আগুন জ্বলে ওঠে? তাহলে কি পরিস্থিতি সত্যি হাতের বাইরে চলে যাচ্ছে ইউনিস প্রশাসনের? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের বিরুদ্ধে এই বিদ্বেষ কি ভোটের রাজনীতির জ্বালানি? ভারতকে শত্রু বানিয়ে কি কিছু রাজনৈতিক শক্তি ক্ষমতার সিঁড়ি ভাঙতে চাইছে? ভারতের সার্বভৌমত্ব নিয়ে খেললে তার কূটনৈতিক মূল্য যে দিতে হবে, তা কি ভুলে যাচ্ছে বাংলাদেশ? ঢাকা কি বুঝছে ভারতকে উস্কানোর মানে শুধু বক্তৃতা নয়, এর পরিণতি গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর পড়তে পারে? নাকি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছেটুকুও হারিয়ে ফেলেছে কেউ কেউ? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের মাটি থেকে কি ভারতের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে? সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য এবং বিশিষ্ট সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। দাদা, দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। জয়ন্তদা, আবারও দুটো সংবাদ মাধ্যম ভাঙা হলো। নতুন নয়, প্রথমবার নয়, বারবার হচ্ছে। এবারও আমরা দেখলাম দুটো সংবাদ মাধ্যমে ভাঙা হলো, আগুন দেওয়া হলো, পুড়িয়ে ফেলা হলো। এখন বাংলাদেশের ভূখণ্ড কি পরিকল্পিতভাবে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেওয়ার একটা লঞ্চ প্যাডে পরিণত হচ্ছে বলে মনে করেন? প্রথমত, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, এটাকে আমি কোনোভাবে সংজ্ঞায়িত করতে পারছি না। তবে একটা শব্দ আমার কাছে জরুরি মনে হয়েছে, সেটা হচ্ছে একটা সামগ্রিক নৈরাজ্য। হ্যাঁ, সেখানে একটা অ্যানার্কি চলছে। তো এবং মোহাম্মদ ইউনূসকে যেভাবে বসানো হয়েছে, এটা তো উনি আমেরিকা গিয়ে বলেছিলেন যে দ্যাট ওয়াজ এ মেটিকুলাসলি ডিজাইন। একদম। হ্যাঁ, তো সেখানে এই যে ছাত্ররা তারা এরকম মুভমেন্ট করেছে ইত্যাদি ইত্যাদি, তারপর শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। তারপর উনি নির্বাচন দিতে চান না। হ্যাঁ, অনেক সমালোচনা, আলোচনা ইত্যাদির পরে উনি নির্বাচন দিতে রাজি হলেন। তো এখন অনেকে বলছে যে উনি রাষ্ট্রপতি হয়ে থাকতে চান, হ্যাঁ, আর যেই আসুক নির্বাচনে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সেকুলার বাংলাদেশ, এখন সেটা একটা মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি, এবং যারা পাকিস্তানপন্থী, যারা বাংলাদেশের মুক্তি চায়নি, যারা মুক্তি চায়নি, হ্যাঁ, তারা এখন জেগে উঠেছে। হ্যাঁ, এবং একটা জটিল অবস্থাকে কেন্দ্র করে এই মন্ত্রিসভার পতন হয়েছিল, এবং আর্মি ভারতের সেনাবাহিনীর সঙ্গে কথা বলে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন। তো সেখানে ভারতবর্ষের দোষ কোথায়? তারপর আবার বলছে হাসিনাকে ফিরিয়ে দাও। হ্যাঁ, আমরা বিচারে তার মৃত্যুদণ্ড দিয়েছি, হ্যাঁ, এবং আরো অনেক বছর জেল হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাকে ফিরিয়ে দাও। তাহলে ভারতবর্ষ কি তাদের কথা মতো উঠবোস করবে নাকি? হ্যাঁ, আরেকটা হচ্ছে যে দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন চুক্তি আছে, কিন্তু এক্সট্রাডিশন চুক্তির মধ্যে এটাও আছে, যদি কাউকে
নিয়ে হত্যা করার পরিকল্পনা থাকে ইত্যাদি থাকে, তাহলে সেই দেশ তাকে নাও দিতে পারে, সেটা তার উপর নির্ভর করবে। হ্যাঁ, তার উপরে নির্ভর করবে। তো এই কারণে ভারত তো জানিয়ে দিয়েছে যে যখন উনি যেতে চাইবেন তখন আমরা পাঠাবো। হ্যাঁ, আমরা জোর করে আনিও নি, জোর করে আমরা পাঠাতেও চাই না। তো কিন্তু এখন বর্তমানে যে অবস্থা চলছে, এই যে আবুল হাসান আব্দুল্লাহ বা এরকম এনসিপি একটা নতুন করে একটা দল করে ফেললো, হ্যাঁ, ইত্যাদি, এইসব লুঙ্গি পোড়া লোকজন, হ্যাঁ, ওরা নাকি আমাদের উত্তর পূর্বাঞ্চল দখল করে নেবে, হ্যাঁ, এবং মানে যা খুশি করবে, ওরা পশ্চিমবঙ্গ আক্রমণ করবে। হ্যাঁ, তো ভারতবর্ষে তো মানে তাহলে কোনো ডিফেন্স সিস্টেম নেই, কিছু নেই। হ্যাঁ, ওরা তাই ভাবছে, ওরা লাঠি নিয়ে লুঙ্গি পরে এসে আমাদের দেশটাকে দখল করবে। না, সামাজিক মাধ্যমে যখন এইসব কথাবার্তাগুলো হয় যে আগরতলা আক্রমণ করা হবে, কলকাতা আক্রমণ করা হবে, এইসব ধরনের যখন বক্তব্য হয় তখন সেটাকে হাস্যকর মনে হয়। কিন্তু সেখানে যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব বা বিশেষ করে আজকাল বাংলাদেশে যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে ছাত্র নেতৃত্বরা, তাদের মুখ থেকে যখন এইসব ধরনের কথা বের হয় সেভেন সিস্টার্সকে নিয়ে, তখন একটা চিন্তা জন্মায় এই জায়গায় যে এই ব্যাপারটা কি, এটা কি সেই মোহাম্মদ ইউনিসের সেভেন সিস্টারকে ডিস্টার্ব করার সেই চক্রান্তের একটা কিছু সামিল? তো সেই জায়গাটাতেই অবশ্যই একটা ভাববার বিষয়। আসবো আপনার কাছে বিশুদ্ধা, এই যে বাংলাদেশের মাটি থেকে বিচ্ছিন্নতাবাদী ভাষা বা হুমকি, মানে ভারতের জাতীয় নিরাপত্তার দৃষ্টিতে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করেন? এই যে বক্তব্যগুলো বারবার রাখা হচ্ছে সেভেন সিস্টার্সকে নিয়ে, কি মনে হয়? অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন এটা সত্যি চিন্তার ব্যাপার, এবং এটা বাস্তব, এটাই দেখা যাচ্ছে ওরা চাইছে এরকম। আজকে অ্যাকচুয়ালি আলোচনাটা আমাদের যদি আমাদের দেশের জন্য না, কিন্তু আমাদের ভারতের জন্য, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, যার আপনার 850 কিলোমিটারের বেশি বর্ডার আছে, একদম, হ্যাঁ, ওর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই যে আপনি যেটা বললেন না, যে উপদেষ্টা মণ্ডলী মানে যারা চালাচ্ছে ওদের তরফ থেকে এরকম আসছে, সাধারণ একটা লোক ইয়ে করলে এটা বোঝা যেত যে এরকম আসছে জিনিসটা। তো আমার মনে হয় এই যে বাংলাদেশের যে ঘটনাবলী আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, ধরুন না গত প্রায় 1 বছর 4 মাস, হ্যাঁ, তাহলে কয়েকটা ইস্যু আমাদের এখানে মানে আমরা দেখব একদম আপনার ক্রোনোলজিক্যালি বা আমরা যদি সায়েন্টিফিক্যালি জিনিসগুলোকে ম্যাচ করার চেষ্টা করি, আমরা একটা কিছু কিন্তু ব্লুপ্রিন্ট বেরিয়ে আসে এখান থেকে, একটা নীল নকশা বেরিয়ে আসছে। নীল নকশাটা কি আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরুন না, এখানে তত্ত্বাবধায়ক সরকার কি চাইছে, জনগণ কি চাইছে, জনগণের ভালো কি, এটা ওইখানে সরকার পরিচালনার ক্ষেত্রে ওইটা বিবেচ্য কতটা, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথম কথা, তত্ত্বাবধায়ক সরকার কি চাইছে, তত্ত্বাবধায়ক সরকারের পেছনে শক্তি কি, কারা বসিয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে, কাদের কাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এর পেছনে আরো বড় কোনো কি শক্তি কাজ করছে, এটা জানা দরকার। মানে আলটিমেটলি কি উদ্দেশ্যে বাংলাদেশকে, কি উদ্দেশ্য নিয়ে পরিচালিত করতে চাইছে, এটা বুঝতে হবে। এটার সাথে মানে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে যে এখানে মোটামুটি যদি বোঝা যায় যে এটার পেছনে শক্তি হিসাবে ওরা কাকে আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানকে দেখতে পাচ্ছি। পাকিস্তানের পেছনে কি আছে, আমেরিকা আছে। আমেরিকা ভারতের সাথে আমাদের অপারেশন সিন্দুরের পরে বিশেষ করে দেখুন আমেরিকা কি চায় আমরা সবাই জানি। আমেরিকা কি চায়, আমেরিকা সামরিক দিক থেকে, ইকোনমিক দিক থেকে ওরা চায় যে আমরা সর্বশক্তিমান হিসেবে থাকবো। একদম সেই জায়গায় আমেরিকা সব সময় বিভিন্ন কিছু ওদের কার্যক্রম করে থাকে, যে জিনিসগুলো পরিষ্কার ওদেরকে এম্পাওয়ার করে, ওদের ডলারের ভ্যালু বাড়ায়। আপনি দেখুন সবকিছু ওদের, যে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, আগে সোভিয়েত ইউনিয়ন ছিল আর আমেরিকা মানে ইউএসএ ছিল, দুটোর ভিতরে পাওয়ারের ইয়ে ছিল, একটা ব্যালেন্স ছিল। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে আপনি 90 থেকে দেখুন প্রায় এখনো অবধি, কিছুদিন এখনো অবধি বলা যেতে পারে আমেরিকা মানে পুরো ওয়ার্ল্ড পলিটিক্সকে ডোমিনেট করে যাচ্ছে একদম। ইদানিং ওরা চায়না যখন উঠে আসলো, আমি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, কারণ যে কোনো কিছুর পেছনে দেখবেন ফাইন্যান্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমেরিকা নাম্বার 1 কান্ট্রি আপনাদের ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আমেরিকার সাথে কম্পিটিটর কে আছে এখানে, আমি মানে ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল, কারণ আমি দেখেছি এই অ্যাঙ্গেলটা মিলে যাচ্ছে পুরোটা। ওর সাথে কম্পিটিটর কে আছে, কম্পিটিটর আছে আপনার
চায়না ধীরে ধীরেও দেখেছে চায়না উঠে গেছে, আর এখন কি দেখা যাচ্ছে, এখন ভারত উঠে আসছে। আপনি যদি দেখেন মর্গান স্ট্যানলি ওদের যারা মানে আমেরিকানই একটা মানে বিজনেস সংস্থা, ব্যাংকিং সংস্থা, ওরা যে প্রজেক্ট করছে, কি করছে প্রজেক্ট, আমেরিকা ওরা কি অ্যানালাইজ করছে, আমেরিকা জিডিপি 25-26 বিলো 1% থাকছে। ওকে, আমরা বুঝতে পারছি আমেরিকার আপনি আমেরিকার প্রতিপত্তিটা বিস্তার করার চেষ্টা বা সেটা করছে। আমি কথাটা শেষ করিনি, আমি আমার মনে হয় আমরা শেষ করলে দর্শকরা বুঝতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, আমি জিনিসটা কেন বোঝাতে চাইছি এই জায়গাটাতে। এবার ভারতের ইকোনমি এখন দেখা যাচ্ছে, মর্গান স্ট্যানলি বলছে এখানে যে 2027-28 এর ভেতরে ভারত থার্ড লার্জেস্ট হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকও তাই বলছে। ভারতের এখন জিডিপি গ্রোথ রেট ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট করছে 6.5, চায়না 4%, সারা ইউরোপে এটা হচ্ছে বিলো 1%। এখন যে আমেরিকা, ইন্ডিয়া যেহেতু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বলা যেতে পারে যারা ফাংশনের ভিতরে, সেই সঙ্গে ওদের জিডিপি গ্রোথ রেট অনেক বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমেরিকা চাইছে ভারতকে দুর্বল করতে, এবং আমেরিকা চায়নাকে ইকোনমিটাকে মানে ইয়ে করার জন্য, মানে ডাউন দেওয়ার জন্য চাইছিল ইন্ডিয়াকে ইউটিলাইজ করতে। এই ইন্ডিয়াকে ইউটিলাইজ করার জন্য ওরা কোয়াড করে ওরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক করেছে। ওরা চাইছিল চায়না যাতে ইন্ডিয়া যাতে চায়নাকে কন্ট্রোল করে, ইন্ডিয়া ভারত যদি কনফ্লিক্ট হয়। এবং এই জায়গাতে যখন ওরা দেখলো যে ইন্ডিয়া পজিশন নিচ্ছে, স্ট্রং পজিশন নিচ্ছে, এবং ইন্ডিয়ার ইকোনমি ডেভেলপ করছে এবং ভবিষ্যতে ইন্ডিয়া উঠে আসছে বিশেষ করে ওই জায়গার পরে, তারপর দেখুন আপনি ওরা এখন ইন্ডিয়ার ইকোনমিটাকে দুর্বল করার জন্য ওরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করছে, পাকিস্তানকে ওরা সামরিক সরঞ্জাম দিচ্ছে, ফান্ড প্রোভাইড করছে, এবং একই সঙ্গে বাংলাদেশকে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, মানে টার্গেট হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে ডিস্টার্ব করা, এবং এটাই হচ্ছে মূল কারণ এই টোটাল জিনিসটা। এবং এটা করার ক্ষেত্রে গিয়ে এখন বাংলাদেশের জনগণ যদি এই ইস্যু দেখে থাকেন, ওনারা বিচার করবেন এই করতে গিয়ে বাংলাদেশ কি গাজা স্ট্রিপের মতো কাজ করবে, নাকি পাকিস্তানের মতো হবে, না সিরিয়ার মতো হবে, এটা ওরাই তৈরি করবে, ওরাই বিচার করবে আর কি। এটা তো আলটিমেটলি ওই দিকেই যাচ্ছে। বিদেশি শক্তির কাছে আমেরিকা কতটা পুতুল হয়ে থাকবে, বা আমেরিকা মানে বাংলাদেশের আগামী দিন, মানে বিদেশি শক্তিরাতে বাংলাদেশ কতটা পুতুল হয়ে থাকবে, আমেরিকা নয়, আর সেখানে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তবে ঠিক করার সুযোগ কি বাংলাদেশের জনগণ পাবে, নির্বাচন কি সঠিকভাবে হবে, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন এখন থেকে উঠতে শুরু করেছে। যতটা এই যে বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর থেকে হিংসার মাত্রা বেড়েছে, মানে অনেক গুণ বেড়েছে বোঝা যাচ্ছে। এখন ভারত বিরোধী স্লোগানও বেড়েছে, উত্তেজক ভাষণও চলছে। এখন মার্কিন দূতাবাস পর্যন্ত সতর্কতা জারি করছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, সেখানের পরে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করতে বাধ্য হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এখন প্রশ্ন হলো যে এই বক্তব্য কি একক উন্মাদনা, নাকি মানে বাংলাদেশি রাজনীতির এক নতুন প্রবণতা, মানে বাংলাদেশের এই ধরনের ভারত বিরোধী বক্তব্য কি রাষ্ট্রের অগোচরে হচ্ছে, নাকি রাষ্ট্রের নীরব সম্মতি আছে এর পেছনে? না, প্রথম কথা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্টাডি করি, এবং এই মোহাম্মদ ইউনূস আসার পরে আমি একবারও বাংলাদেশ যাইনি, কিন্তু আমি প্রতি বছর বাংলাদেশে যাই, এবং কোনো বছরে আমি দুবারও গেছি এরকম। তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের যে নর্থ ইস্ট, হ্যাঁ, এবং এর যে চিকেন নেক, এটা 22 কিলোমিটার বিস্তৃত, রংপুরের ওই জায়গাটা আমাদের শিলিগুড়ি। তো ওরা এটাকে আমাদের দুর্বলতা ভাবে, এবং ওরা ভাবে যে এই জায়গাটা কেটে দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এখন তাদের স্পর্ধার মাত্রা এতই বেড়ে গেছে যে তারা আমাদের নর্থ ইস্টকে দখলও করে নিতে চায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এর আগেও কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যারা সেই অর্থে মানে ভারত বিদ্বেষী না হলেও হ্যাঁ এই কথাগুলো কিন্তু বলেছে ওরা। আচ্ছা, হ্যাঁ, মানে পার্সোনাল টকসে। আচ্ছা, হ্যাঁ, এবং এই যে এর আগে যখন বেগম খালেদা জিয়ার সরকার ছিল, তখন আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে, হ্যাঁ, আমাদের এই ত্রিপুরার NLF-TITF থেকে শুরু করে নাগা বিদ্রোহী, মিজো বিদ্রোহী, সবাইকে হ্যাঁ ওরা চিটাগাং হিল ট্রেক্টে তাদের থাকার জায়গা দিয়েছে, তাদেরকে
নানা রকম ভাবে সাহায্য করেছেন। তো এই যে নর্থ ইস্টটাকে তারা ভাবে যে এটা ভারতের দুর্বলতা, হ্যাঁ, এবং এটাকে ওরা বিচ্ছিন্ন করলে তাদের তো লোক সংখ্যার অভাব নেই, এবং পৃথিবীর যে গ্রোথ রেট অফ পপুলেশন যেভাবে বাড়ে, হ্যাঁ, এর থেকে অনেক বেশি করে বাংলাদেশের গ্রোথটা হতে থাকে। তো এমনকি একসময় মুজিবুর রহমানও বলেছিলেন যে এই যে বাংলাদেশের এত মানুষ, হ্যাঁ, তাদের জায়গা হবে আসামে, হ্যাঁ, এইরকম কথা আছে। আচ্ছা, যাই হোক, তো এই জায়গাটার প্রতি তারা ভাবে যে এই জায়গাটা যেহেতু আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফেনোমেনা, হ্যাঁ, কারণ ত্রিপুরা স্বাধীন ছিল, মণিপুর স্বাধীন ছিল, হ্যাঁ, এরকম, তো সেটাকে তাদের প্রয়োজন। এবং মানে স্বাধীনতার সময় এই যে ম্যাপটা হয়েছে, এই যে চিকেন করিডোর তো স্বাধীনতার সময় হয়েছে, তার জন্য ওরা এটাকে মানে যে কোনো সময় এটাকে ওরা ভাবে এবং ওরা ভাবে যে উলফা এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বাংলাদেশের শক্তি মিলে সেটাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে। ওকে, হ্যাঁ, কিন্তু সেখানে আমাদের ভারতবর্ষের, হ্যাঁ, মানে সৈন্যরা কিভাবে সমাবেশিত হয়ে আছে, হ্যাঁ, এটার কোনো খোঁজ খবর তারা রাখে না। হ্যাঁ, সেটাই হচ্ছে। আরেকটা হচ্ছে যে চীনের সঙ্গে আমাদের যে বৈরিতা রয়েছে, এবং চীন যে আমাদের অরুণাচল প্রদেশকে মানে সবসময় দাবি করছে এটা তাদের ভূখণ্ড, হ্যাঁ, সেটাকেও তারা কাজে লাগাতে চায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তাদের একটা অলিক কল্পনা বা একটা মূর্খের যে চিন্তা ভাবনার যে কোনো নিয়ন্ত্রিত কোনো জায়গা নেই, হ্যাঁ, এটা হচ্ছে তার একটা। কিন্তু এখন তাদের এই বক্তব্যে এই যে বিচ্ছিন্নতাবাদীরা তারা কি নতুন করে সুযোগ খুঁজবে বলে মনে করেন এটাতে, মানে ভারতে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নতাবাদীরা যারা হয়তো সুযোগের অপেক্ষায় আছে বা ঠিকভাবে সুবিধা নিতে পারছে না, তারা কি এখন এখানে সুবিধা নেবে? না, প্রথম কথা হচ্ছে যে নাগা বিদ্রোহীরা তো ঘরে চলে এসছে, হ্যাঁ, ওদের সঙ্গে টক্স চলছে, আরো অনেকদিন চলবে বা যাই হোক, হ্যাঁ, তো তাদের তো ফিরে যাবার কোনো অবস্থা নেই। হ্যাঁ, মিজোরা তো অনেক আগেই অস্ত্র টস্ত্র দিয়ে ওরা লালথান হাওলাকে নামিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছে, তো এখন মিজোরামে কোনো সমস্যা নেই। আমাদের এনএলএফটি এটিটিএফ তারাও সারেন্ডার করে ফেলেছে, হ্যাঁ, এইরকম কিছু স্প্লিন্টার গ্রুপ হয়তো এখনো সিএসটিতে আছে। আচ্ছা, হ্যাঁ, কাজেই এই অবস্থাতে যে ইনসার্জেন্সিকে ওরা আবার রিভাইভ করতে পারবে, হ্যাঁ, এরকম কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিক থেকে তাদের যে চিটাগাং হিল ট্র্যাক্ট, হ্যাঁ, তারা তো সেটা তো এখন অগ্নিগর্ভ হয়ে উঠছে, হ্যাঁ, এবং তারা তো স্বাধীনতাও দাবি করছে, তারা আর্মির সঙ্গেও ফাইট করছে, কিছু কিছু ঘটনাও ঘটছে। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে এই যে সরকার, ইউনুসের সরকার খুবই দুর্বল সরকার, অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, এবং তাদের ইকোনমি প্রায় ভেঙে পড়েছে। হ্যাঁ, উনি ইকোনমিস্ট হতে পারেন, তবে ইকোনমিক্সের জন্য উনি নোবেল পাননি। না, এখন হ্যাঁ, যাই হোক, কোন ইকোনমি রিভাইভ করতে এসেছেন উনি? পার্সোনাল ইকোনমি রিভাইভ করতে এসেছেন না দেশের ইকোনমি রিভাইভ করতে এসেছেন? ভালোভাবে রিভাইভড হয়ে গেছে। হ্যাঁ, খুব হয়ে গেছে অনেক কিছুই। আর পাকিস্তান সামনে আসছে, একটা পাকিস্তান একটা ইটসেলফ ইজ এ ফ্রেজাইল কান্ট্রি, তার দুর্বল অর্থনীতি, হ্যাঁ, একটা মিলিটারি সর্বস্বতা, হ্যাঁ, তাদের দেশে নানা রকম সংগ্রাম, বালুচিস্তান নিয়ে তাদের সমস্যা, এইসব আছে। তো এখন ওরা একদিকে নির্বাচনের কথা বলছে এবং এর আগে ওরা মাটিটাকে গরম করার চেষ্টা করছে। এখন আমি একটা প্রেডিকশনস করছি আপনাকে, আপনি লিখে রাখুন। ওই সময়ে যখন নির্বাচনটা হবে এর আগে থেকে এই সংঘর্ষের মাত্রা আরো অনেক বাড়বে। আচ্ছা, হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থক এবং যারা আছে, হ্যাঁ, তারা ঝাঁপিয়ে পড়বে, হ্যাঁ, এতে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, কারণ যারা সংখ্যাগরিষ্ঠ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা কেউই মানবে না। হ্যাঁ, কাজেই একটা সাংঘর্ষিক রূপ নেবে বাংলাদেশ। এখন আমরা যা দেখছি, হ্যাঁ, এর থেকে আরো খারাপ অবস্থা হবে বাংলাদেশের। আরেকটা হচ্ছে যে ভারতবর্ষ কি চুপ করে আছে? হ্যাঁ, ভারতবর্ষে এখানে তো মাউন্টেন ডিভিশন এসে গেছে, এটা তো কোনো লুকোচুরির বিষয় নয়। আমাদের যারা ইস্টার্ন কমান্ডের অফিসাররা এখন
বিভিন্ন সীমান্ত নিরাপত্তা আরো বেশি করা হবে এখানে এই মুহূর্তে অলরেডি করা হয়ে গেছে এবং আরো করা হচ্ছে, বিএসএফ কে অনেক বেশি স্ট্রেংথেন করা হচ্ছে। কাজেই ভারত নিজের সতর্কতা সবসময় বজায় রাখছে। না ভারত তো সংযম দেখাচ্ছে, হ্যাঁ, এবং ভারত কোনো কথাও বলছে না সেই অর্থে। ওকে, এখন এই যে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো বিশেষভাবে এই যে আপনার কি মানে এটাতে একই রকম আপনি সহমত, মানে যেটা জয়ন্তদা বললেন এটাতে, মানে ভারতকে মানে ভারতের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চেষ্টা করে মানে সৃষ্টি, এই যে বাংলাদেশে এই মুহূর্তে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে তাতে কি সত্যি বিচ্ছিন্নতাবাদ হতে পারে বলে মনে করেন? আমি একটু বলছি, বাংলাদেশ যে টোটাল যে পরিবর্তন হলো, পরিবর্তনের পেছনে আমেরিকা, তারপর থ্রু পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে আমেরিকা চলে আসছে বলতে কান্ট্রি আলাদাভাবে নিজস্বটা বজায় রেখেই চলতে হবে, কারণ সবাইকে একটু ডাউন দেওয়ার চেষ্টা করতেই পারে। ওই জায়গাতে আমি ইস্যুটা হচ্ছে আমেরিকা যেটা বলবে এই তত্ত্বাবধায়ক সরকার তাই করবে। শুধু আমেরিকা যেটা বলবে, যেটি বলে যে পাকিস্তানের থ্রুতে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য ওরা এমন কিছু ইয়ে চালাবে, এই যে আপনি বলছেন না যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইন্ডিয়ার এগেইনস্টে বিভিন্ন রকমের কথা বলছে, ওরা চাইবে ইন্ডিয়া যাতে একটা কিছু কনফ্লিক্টে জড়াক, এটাতে পাকিস্তানও চাইবে, আমেরিকাও আমেরিকা তো চাইবে, আমেরিকা যেটা চাইবে পাকিস্তান ওইটাই, কারণ ও পয়সা পাচ্ছে, ও ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ লাগাতে চেষ্টা করবে, এবং এটা হতে পারে, এটা এই জায়গা দিয়ে বাংলাদেশের থ্রুতে হতে পারে। এবং এখানে ওরা চেষ্টা করবে ইন্ডিয়াতে যত ফোর্স আছে, যত ধরনের মানে টেররিস্ট অর্গানাইজেশন আছে, হ্যাঁ, এটা তো শেখ হাসিনার সময় তো অর্গানাইজেশন গুলো এখান থেকে বন্ধ হয়ে গেছিল, ওরা এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, এই আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসার পরে বাংলাদেশের জেল থেকে কিন্তু যত দাগি আসামি ছাড়া পেয়ে গেছে, ওরা হতে পারে বাংলাদেশ যে বিকাম এ ফার্টাইল গ্রাউন্ড ফর টেররিস্ট না শুধু, ওরা সুইসাইড স্কোয়াড, সুইসাইড বোম্বার, তারপর আপনার যত ধরনের মিলিটেন্ট অন্য জায়গায় সাপ্লাই করা, এই ধরনের একটা সেন্টার হিসেবে তৈরি হতে পারে, যদি না বাংলাদেশের জনগণ, যেটা জয়ন্তদা বললেন যে জনগণ যদি না এটার বিরুদ্ধে খুব, কারণ জনগণের অস্তিত্ব এখানে বিপন্ন হয়ে যাওয়ার, এবং একটা আলাদা, আবার আমি যেটা বলছিলাম আর কি, যেটা এটা হতে পারে ইট মে বিকাম এ গাজা স্ট্রিপ, ইট মে বিকাম পাকিস্তান, ইট মে বিকাম এ সিরিয়া লাইক সিচুয়েশন। তো এর ওদের টার্গেটই হচ্ছে ইন্ডিয়া ধৈর্য ধরে এটা সবটা দেখছে, অবজার্ভ করছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার টার্গেট হচ্ছে ইকোনমিক ফ্লারিশ করা, ইন্ডিয়া আলাদা টার্গেট নিয়ে এগোচ্ছে। ইন্ডিয়া এখন এইসব যুদ্ধে জড়িয়ে ওদের মানে আপনার ফাইন্যান্স এদিক দিয়ে নষ্ট করলে চলবে না ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়া এখন যে গ্রোথটা ট্র্যাজেক্টরি আছে, এই গ্রোথটা ইন্ডিয়া মেনটেন করতে চাইবে। তো একান্ত প্রয়োজনে তো ইন্ডিয়া ওই যে বসে নেই, ইন্ডিয়া সব করছে ওদেরকে যা করা, কিন্তু মিনিমাম এসকালেটরি পার্ট থাকবে ইন্ডিয়ার তরফ থেকে বলে আমার বিশ্বাস আছে। ঠিক, এখন বাংলাদেশে যে অভ্যন্তরীণ ইলেকশন, আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে ইলেকশনের নামে কি হবে জানি না, তবে ওই আমেরিকা গভর্নমেন্ট যেটা চাইবে সেটাই হবে। সেটা হওয়া মানে হচ্ছে কি ফেয়ার ইলেকশন হবে না, যারা আছে ক্ষমতায় ওদেরকে ক্ষমতায় রাখতে হবে, এরকম ভাবেই হবে আর কি। ওকে, এখন এই যে সম্প্রতি যে ঘটনাগুলো, এখন ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে যে উত্তপ্ত বাংলাদেশ, সেই বিষয়টাতে একটু আলোকপাত করতে হয়, কারণ সেখানে অনেক অভিযোগ করা হচ্ছে ভারতের বিরুদ্ধে। এখন ঘটনার ক্রোনোলজিতে উপেক্ষা করার সুযোগ নেই, কি হয়েছে এখন, মানে শরীফ ওসমান হাদি এনসিপি নেতাদের বিরুদ্ধে মানে ডর ভয়হীন ভাবে অভিযোগ তুলেছেন যে এনসিপি নেতারা কিছুদিনের মধ্যেই, আমরা সেই বক্তব্য শুনেছি, কিছুদিনের মধ্যেই তারা কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছেন, যারা জুলাই আন্দোলনে একসঙ্গে কাজ করেছিলেন। এখন তারপর উনি এটাও ঘোষণা দেন যে গুলিতে হত্যা না করা হলে তার রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে। উনি জানতেন হয়তো ওনাকে মেরে ফেলা হবে, হয়তো বা উনি হয়তো বুঝতে পেরেছিলেন, উনি বলেছিলেন কয়েকটা বক্তব্যে যে আমাকে মেরে না ফেলা হয়, গুলি না করা হয়, তাহলে আমাদের এই স্ট্রাগল থামবে না। তো এখন আশঙ্কাজনক ভাবে সেই ঘোষণার পরে কিন্তু তাকে গুলি করা হয়, এবং মানে গুলি করে হত্যাও করা হয়। এখন এই যে হত্যাকাণ্ডের প্রকৃত প্রেক্ষাপট আড়াল করে এখন রাজনৈতিক উদ্দেশ্যে কি ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করেন? এটা এই সম্পর্কে কোনো সন্দেহই নেই যে ভারতবর্ষের থেকে কোনোভাবে ওকে মারার কোনো চেষ্টা করা হয়নি। প্রথম কথা হচ্ছে যে ওকে মেরে, হ্যাঁ, আমি বলবো যে ওদের শাসক দলের লোকেরাই ওকে মেরেছে। এখনো তো কিছু বেরোয়নি সে অর্থে। হ্যাঁ, মেরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা
হচ্ছে সাংঘাতিকভাবে। হ্যাঁ, এবং এতই যদি হয় নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, ওরা গুলি করে মেরে তারা ওই দিক দিয়ে ভেঙে গেল কি করে। এবং বাংলাদেশে ওরা মানে আমাদের কিন্তু বিএসএফ ছিল, ওদেরও বিজিবি ছিল। হ্যাঁ, ওরা নাকি কোন পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি, এই গল্প সাজানো হয়েছে, গল্প একটা করা হচ্ছে। তা আমার মনে হয় যে এটা শাসক দলের লোকেরা যদি এটা না করে তাহলে মানে ওদেরকে অবশ্যই ধরা যেত। হ্যাঁ, কাজে এটা হচ্ছে তাদের একটা সাজানো কাণ্ড। ওকে, হ্যাঁ, তাদের অন্তর্কলহের একটা ফল এটা। এবং যেহেতু নির্বাচনে গিয়ে আসছে এবং এই যে বলা হচ্ছিল যাকে মারা হয়েছে, এই হাদির হত্যার পেছনে তাদের নিজস্বই যারা অন্যান্য রাজনৈতিক পরিকল্পনা ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, আমরা কিছুদিন আগে শুনেছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, উনাকে বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের নরেন্দ্র মোদীও বললেন যে যদি যখন দেখা গেল যে বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন উনি বললেন যে আমি সব রকমের সাহায্য করতে রাজি আছি, মানে ভারতে এলেও বা চিকিৎসা পরিষেবা যতটুকু দেওয়ার। তারপর দেখুন এখন কিন্তু বেগম খালেদা জিয়ার কি অবস্থা, কোথায় কি আছে ইত্যাদি নিয়ে আর কোনো পরিচয় নেই। 25 ডিসেম্বর ওনার ছেলে আসার কথা, বাংলাদেশে যাওয়ার কথা, সেও আসেনি, না কোনো বুলেটিনও দেওয়া হচ্ছে না। আসলে আমার যেটা ধারণা, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওকে, হ্যাঁ, উনি মারা গেছেন। এখনই এটা প্রকাশ করা হচ্ছে না। তার ছেলে যখন আসবে, হ্যাঁ, তখন এটাকে নিয়ে আরেকটা নাটক হবে। এবং এটা নিয়ে বিএনপির মানে ক্ষমতায় আসার পথ কিছুটা ক্লিয়ার করা হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি, হ্যাঁ, যারা এত বড় বিপ্লবী কাণ্ড ইত্যাদি ইত্যাদি করলো, হ্যাঁ, যারা মোহাম্মদ ইউনূসকে বসালো বা মোহাম্মদ ইউনূসও তাদের সঙ্গে আগে থেকে জড়িত, যারা পাকিস্তানকে ডেকে আনলো, হ্যাঁ, কিন্তু তাদের তো কোনো জনসমর্থন নেই। হ্যাঁ, এটা একদম সাংঘাতিকভাবে প্রমাণিত হয়ে গেছে। আমি বাংলাদেশের অনেক গ্রাসরুটসে কথা বলেছি, ওদেরকে নিয়ে হাসাহাসি করে মানুষ। তাহলে এবং তারা কি করবে, বিএনপির সঙ্গে জুড়ে গিয়ে কিছু সিট পাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, এবং এর সঙ্গে জামাতও ঢুকতে চাইছে। হ্যাঁ, জামাতেরও তেমন কোনো মানে গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে। কারণ এগুলো হচ্ছে মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। হ্যাঁ, তো এই যে বিএনপি, হ্যাঁ, বিএনপি আমি মুক্তিযুদ্ধ বিরোধী বলবো না, কিন্তু তাদের মধ্যে অনেক এলিমেন্ট আছে যারা মুক্তিযুদ্ধ বিরোধী। আচ্ছা, হ্যাঁ, এবং অবশ্যই ওরা আওয়ামী লীগ থেকে বিরোধী। তো এখন খালি মাঠে ওদেরই গোল করার চেষ্টা। তো এখানে তাদের সঙ্গে সবাই জুড়ে যাবে। কিন্তু এসব করে তারা যদি নির্বাচনটা করতে পারে এবং বিএনপি যদি ক্ষমতা নিয়ে নেয় এবং এনসিপিও এখানে ঢুকতে পারে, জামাতও যদি তার কিছু ভাগ পায়, হ্যাঁ, তাহলে তো মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হতে আর কোনো বাধা নেই। হ্যাঁ, তো এইরকম একটা খেলা চলছে, মানে এখন এই পরিকল্পনা চলছে, রক্তক্ষয়ী হবে ভয়ঙ্কর ভাবে। এটা আমার প্রেডিকশন, আপনি লিখে রাখুন। ওকে, বিষ্ণুবাবু, আপনার কি মনে হয় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে? আর বেশি দিন যদিও বা নেই, হয়তো 2 মাসও নেই, নির্বাচন হবে। আর আমি একটা জিনিস বুঝি, বাংলাদেশে পুরোটা আমার কাছে মিলে যাচ্ছে। আমি যেটা ফাইন্যান্সিয়াল কনসিডারেশন যেটা বলছি এবং ফাইন্যান্সিয়াল এবং আপনার পলিটিক্যাল কনসিডারেশন, আপনার এখানে যদি মনে হয় যে ইলেকশন হবে কিনা, এটাই বড় প্রশ্ন, প্রথম প্রশ্ন। ঠিক, মানে আদৌ হবে কিনা, ইলেকশন হবে কিনা। কারণ ওরা এই যে ইন্ডিয়ার এগেইনস্টে এলিগেশন দিয়ে ওরা কিছু বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, তৈরি করে ওরা হয়তো ইলেকশনটাকে আপাতত এইসবকালীন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, ইলেকশন ক্যান্সেল হতে পারে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি হয়ও এটা এমন একটা সরকারি, যদি আমেরিকা চায় যে এখানে বসুক, যে সব সময় মানে ফান্ডামেন্টালিস্ট, মুসলিম ফান্ডামেন্টালিস্ট টাইপ অফ সরকার, পাকিস্তানের টাইপ অফ সরকার, ওই রকম সরকারই যে করবে, আওয়ামী লীগ এখানে। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া কি ইলেকশন সম্ভব হবে কিনা, ইলেকশন তো পাকিস্তানে চলছে না, একই রকম সরকার এখানে চলছে, মানে কোনো পাকিস্তানের সরকার এরকম অ্যাকাউন্টেবিলিটি নেই। ইমরান খান যেমন জেলে ছিল, হলো ইলেকশন, তারপরেও ইমরান খানের পার্টি কত ভালো রেজাল্ট করলো, তারপরেও কি যারা বসার
ওরাই বসেছে। কারণ একে উপর থেকে যে ডিসিশন এসছে ওইভাবে হয়েছে এটা সবকিছু। আপনি চিন্তা করতে পারছেন না যে আপনার এই অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানকে ওরা এত টাকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, ওদের আপনার যেই আপনার ওসামা বিন লাদেন আমেরিকাতে ব্লাস্ট করালো টুইন টাওয়ার, যে ওকে আশ্রয়দাতাকে ওরা ওদের যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডিনার করছে হোয়াইট হাউসে বসে, আপনি বুঝতে পারছেন না ইঙ্গিতটা কি? মানে ওরা পাকিস্তানকে ওরা ফ্রেন্ড হিসাবে চাইছে, পাকিস্তানকে এখন প্রয়োজন তাহলে ওদের পাকিস্তানকে ইউটিলাইজ করার জন্য চাইছে, যাতে পাকিস্তানের থ্রুতে শুধু ইন্ডিয়া না আরো আছে কান্ট্রি আশপাশে, মানে পাকিস্তান হচ্ছে সেই স্টেপিং স্টোন যেখানে পা রেখে আমেরিকা কন্ট্রোল করতে চাইছে, পুরো এশিয়ার বিভিন্ন দেশকে কন্ট্রোল করতে কান্ট্রিজ এবং ইন্ডিয়াকে, এই দুটো জিনিস এটা চাইছে, ইনক্লুডিং চায়না। জনগণের ইচ্ছা তো কি আমরা সবাই জানি, জনগণ তো এখানে স্বাভাবিক একটা মানে আপনার মানে তাহলে মোদ্দা কথা বাংলাদেশে যে নির্বাচন আসছে, প্রথম কথা আপনি বলছেন যে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, যদি নির্বাচন হয় সেটা স্বচ্ছ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আর তাই হবে নির্বাচনে যা মানে বিদেশি শক্তি চাইছে। আরেকটা অপশন যেটা গৃহযুদ্ধ লাগতে পারে, ওকে, সিভিল ওয়ারের গৃহযুদ্ধ বাংলাদেশে এগিয়ে যেতে পারে, এটা একটা হতে পারে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে জয়ন্ত, আমরা যখন 5ই আগস্টের পর থেকেই দেখছি ভারত বিদ্বেষ হচ্ছে বাংলাদেশে এক শ্রেণীর মানুষের কাছে, মানে স্বাধীনতা সংগ্রাম, সেখানে তাদের কাছে মানে দেশভক্তির একটা চরম উদাহরণ হচ্ছে ভারত বিদ্বেষ। এখন এই ভারত বিদ্বেষ তো এই মুহূর্তে যেহেতু নির্বাচনে গিয়ে আসছে, তাহলে নির্বাচনের একটা বিরাট বড় হাতিয়ার হয়ে দাঁড়াচ্ছে ভারত বিদ্বেষ। এখন এই যে ঘটনাগুলো, বিক্ষিপ্ত ঘটনাগুলো হচ্ছে, এবং পাশাপাশি আমরা আরো একটা দেখলাম, এই যে দীপ দাস বলে একটি ছেলেকে মানে হত্যা করে পুড়িয়ে মারা হলো এবং প্রকাশ্যে, এবং তা ভিডিও করে সেটাকে ছড়িয়ে দেওয়া হলো সামাজিক মাধ্যমে। এ কোন বাংলাদেশ? মানে এই বাংলাদেশ কি আরো মানে দিন দিন কি আরো মানে ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলে মনে হয়? না, প্রথম কথা হচ্ছে যে না, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অংশরা কোথায়, মানে কি করছে, তাদের হাতে কি কিচ্ছু নেই? প্রথমত মুজিবুর রহমান বা বাংলাদেশের যে ভাষা আন্দোলন, হ্যাঁ, তারপর কে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীনতার যে প্রয়াস ছিল, এবং পাকিস্তানের বিরুদ্ধে যখন গর্জে উঠেছিল মানুষ, এবং পাকিস্তান যখন সেখানে গণহত্যা শুরু করেছিল, তখন প্রচুর পরিমাণ রেফিউজিস, 1 কোটির মতো, ওরা ভারতেই আশ্রয় নিয়েছিল, এবং ভারতের জনগণ তাদেরকে বুকে জড়িয়ে ধরেছিল। কেন? ওরা তো সেই মানুষ যারা একসময় বাংলাদেশ থেকেই রায়ট ইত্যাদি হয়ে মুসলমানদের সঙ্গে সংঘর্ষের ফলে এসেছিল। তাহলে তারা কেন বুকে জড়িয়ে ধরেছিল? না, এটার কারণ হচ্ছে যে দেখা গেল যে সূত্রে পাকিস্তান হয়েছিল, হ্যাঁ, এই মুজিবুর রহমানের বা ভাষা আন্দোলন, সেটা মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করলো, হ্যাঁ, এবং তারা বলল যে মানে ধর্ম আমাদের আইডেন্টিটি হবে না, আমাদের রিলিজিয়ন এন্ড কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার হবে, হ্যাঁ, সেটাই হবে আমাদের আইডেন্টিটি। সেটাই ছিল ঐক্যের সূত্র। হ্যাঁ, কিন্তু সেখানে স্বল্প সংখ্যক মানুষ তো ছিল পাকিস্তানপন্থী, যারা এটা চায়নি, যারা, হ্যাঁ, তো তারা ওখানে সুপ্ত হয়েছিল। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট পরবর্তীকালে যেভাবে একটু করাপ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, ইত্যাদি, এসব ব্যাপারেও যুবকদের ক্ষোভ ছিল। তো সেই দুটোকে পাঞ্চ করে, হ্যাঁ, নতুন এই শক্তির বিন্যাস তো আমেরিকার মদতেই হলো একদম। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে পিটার হান্স, হ্যাঁ, এর আগেই কিন্তু বাংলাদেশ নির্বাচনের মানে যে শেখ হাসিনা যে নির্বাচন, এর আগেই অনেক রকমের শয়তানি করেছিলেন। কাজেই এখানে আমেরিকার হাত যে আছে, হ্যাঁ, মানে এটা তো একদম জলের মতো পরিষ্কার। সেটা হাসিনাই পরিষ্কার করে দিয়ে গেছে, বা পরিষ্কার করেছেন, আগেই করেছে। তো এখন মনে হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে চায়নাকে নিয়েও, যে চায়নার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, রাশিয়ার সঙ্গে এখন আমাদের সম্পর্ক ভালো, হ্যাঁ, কিন্তু চায়নার সঙ্গে কি আমাদের সম্পর্ক ভালো? মোটেও না। না, চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, এটা নিয়েও প্রশ্ন উঠছে এখন। হ্যাঁ, এখন এটাও যদি ঠিক হয়, হ্যাঁ, কিন্তু তারা তো আমাদের অরুণাচলের যে দাবি তারা করছে সেখান থেকে সরে আসছে না। হ্যাঁ, এবং তাদের সঙ্গে এই যে ভারতের যে মানে ইকোনমি, গ্রোয়িং ইকোনমি, হ্যাঁ, এখন কার সঙ্গে কম্পিটিশন করছে? হ্যাঁ,
সেই ক্ষেত্রে তো চায়নার সঙ্গে কম্পিটিশন হচ্ছে এখন ভারতে। কাজেই চায়না কিন্তু সেটাও কিন্তু আরেকটা ফোর্স, হ্যাঁ, যাকে মানে চায়না ওপর দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক, মানে বাইলেটারাল টক্সে সম্পর্ক যেমনই থাকুক, ভায়া বাংলাদেশ বা ভায়া পাকিস্তান ভারতকে যেটা আমেরিকা করছে এটা চায়না হয়তো করে চলেছে এবং করবেই। হ্যাঁ, সেটা লালমনিরহাট বিমান ঘাঁটি হোক বা অন্য যেভাবেই হোক, একদম। হ্যাঁ, কাজেই চায়নাকে কিন্তু আমরা সেই অর্থে বিশ্বাস করতে পারি না, কারণ আমরা 62 সালেও দেখেছি চীনা হিন্দু ভাই ভাই বলে ভারত ঠকেছে আগে গিয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা অবশ্যই নিতে হবে। হ্যাঁ, কাজেই ভারতের এই যে অবস্থাটা, কেন ভারত হটকারী কিছু করছে না, সে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে করছে এবং খুবই ডিফেন্সিভ, হ্যাঁ, এই অবস্থায় আছে এখন। ভারত কি মানে এবারও নরম কূটনীতি রাখবে না মানে কঠোর বার্তা দেবে? এটা একটা বিরাট বড় প্রশ্ন এখন সবার মধ্যে উঠছে, কারণ একটা বার্তা তো পৌঁছে গেছে, বা ঢাকায় যে ভিসা অ্যাপ্লিকেশন কেন্দ্রটি সেটাকে বন্ধ করে ভারত একটা বার্তা দিয়েছে, তাদের ইয়েকে ভিসা হাই কমিশনারকে তলব করে একটা বার্তা, একটা কঠোর বার্তা দিয়েছে। এখন এই দ্বন্দ্বটি মানে কতটা গুরুত্বপূর্ণ? ভিসা কেন্দ্র বন্ধ করা কি কূটনৈতিক সতর্ক বার্তা, নাকি ভবিষ্যতের আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে ভারত বলে মনে করেন? ভারত কি এখন এভাবেই চলবে? মানে আমি যেটা একটু আগে বললাম না, ওই যে ভারত এখন এমন কিছু করতে চাইছে না যেটাতে ভারতের ইকোনমি ডিস্টার্ব হয়। ওকে, ভারতের এখন সবার বিকাশের দিকে ভারতের এখন লক্ষ্য, সবাইকে নিয়ে বিকাশ, এটা। সুতরাং ওই লক্ষ্যে ভারত এখানে ফাইন্যান্সিয়ালি যুদ্ধে কোথাও গিয়ে ও ফাইন্যান্সিয়াল ডেস্ট্রয় করতে চাইছে না। এইসব জায়গা থেকে খুব মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে, মিনিমাম টেকনিক অ্যাপ্লাই করে, মিনিমাম আপনার ওদের পররাষ্ট্র নীতি এইভাবেই করতে চাইছে যে যাতে করে ও মিনিমাম এফেক্টেড হয়, ফাইন্যান্সিয়ালি লেস বার্ডেন পড়ে ইন্ডিয়ার উপরে। আর আমাদের যে অরিজিনাল যেটা ফোকাস 2047 যেটা নিয়ে প্রধানমন্ত্রী যেরকম এগিয়ে যেতে চাইছেন, ওইটার থেকে সরতে চাইছেন না। এবং এখানে যত কিছু ফোর্স আপনি দেখতে পাচ্ছেন আমেরিকা আন্ডারে, পাকিস্তান, এবং ওদের হচ্ছে কি ইন্ডিয়াকে এই যে ডেভেলপিং যে ইকোনমির পথ থেকে যাতে সরিয়ে আনা যায়, এটা জানি স্টপ করা যায়। আপনি পুরোটা, আমি প্রথম থেকে এটাই ফোকাস করতে চাই, ভারতকে ডিস্টার্ব করা না, শুধু ভারত যাতে ইকোনমি একটা, দেখুন ভারতের আপনি স্পেসে দেখুন ভারত কোথায় চলে গেছে, ভারতের আপনি ডিফেন্সে দেখুন কত বড় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করলে এগুলো হবে না, ভারত পিছিয়ে যাবে। এখন ওরা চাইছে বিশেষ করে নর্থ ইস্টে, যেমন আমাদের এখানে বিভিন্ন রকমের টেররিস্ট অর্গানাইজেশন ছিল, হ্যাঁ, সেই সঙ্গে আপনার আরেকটা একটু আগে তো যেটা বললাম, চায়না থেকে শুরু করে দেখুন প্রত্যেকটা দেশই চাইবে ও সুপ্রিমেসি, ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল, মানে আপনার মিলিটারি সুপ্রিমেসি। তো ইন্ডিয়া সবাই কাউকে আপনার ফ্রেন্ড হিসেবে নেওয়ার দরকার নেই, ও প্রোটেকশন থাকবে, নিজের সেফটি মেনটেন করে। আর এখানে হচ্ছে কি আমাদের যেটা দরকার, যেটা আমি যেটা মনে করি যে আমাদের কি করণীয়, আমি বলবো আমাদের যুবা যারা আছে এবং আমাদের জনগণের এই যে আমি আজকে যে আমরা আলোচনা করলাম যে আমেরিকা অ্যাকচুয়ালি কি চাইছে, কেন কি উদ্দেশ্যে সবকিছু করা, এটা সম্পর্কে ওদের ধারণাটা পরিষ্কার হওয়া, এবং ওরা যাতে, এবং আমাদের সেই সঙ্গে আমাদের ইয়তটা যদি অ্যাওয়েকেন হয়ে যায়, জেগে উঠে না, তখন আমাদের এখানে রাজনৈতিক নেতারাও মানে এমন কিছু হটকারি করবে না যে বলে যেটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট বা দুর্বল হয়, বা এখানে বিভিন্ন রকমের আন্দোলন থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটি। তো ওই জায়গা থেকে আমাদের এখানে সবাই একটু সতর্ক থাকার দরকার আছে, এবং এই জিনিসটাই মানে আমেরিকা চাইছে যে আমাদের এখানে ইন্টারনাল কনফ্লিক্ট বলুন, টেররিস্ট অর্গানাইজেশন বলুন, ড্রাগের ব্যবসা বলুন, এই সব কিছু দিয়ে এই পুরোটা নর্থ ইস্ট থেকে শুরু করে ইন্ডিয়াটাকে পুরোটাকে যাতে ডিস্টার্ব মানে তাহলে আলটিমেটলি বাংলাদেশ যা চাইছে শুধু সেটা বাংলাদেশ নয়, সেটা পাকিস্তান হয়ে আমেরিকা চাইছে, অ্যাকচুয়াল চাইছে আমেরিকা। এবং আরেকটা জয়ন্তদার প্রেডিকশনের সামনে আপনি আরেকটা প্রেডিকশন আমার লিখে রাখুন, এটা যে আজকে থেকে আপনি ধরুন না 30 থেকে 40 বছর ভেতরে এটা আরো ইমিডিয়েটলি আস্তে আস্তে দেখাতে শুরু করবে আমেরিকান ইকোনমি কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি 5-7 বছরের ভেতরে নিচের দিকে যাবে, খুবই নিচের দিকে যাবে শুধু। এবং আমেরিকা যে পাওয়ার এখন এনজয় করছে, আধিপত্য ও ম্যাক্সিমাম আপনি বলতে পারেন 2-3 বছর, 4 বছর, 5 বছরের ভেতরে ওর আধিপত্য অনেকটাই কমে যাবে। আমেরিকা আর সেই যে পাওয়ারফুল কান্ট্রি ছিল না, ও থাকবে না। আর এটা ওকে, আমরা এখন একদম অনুষ্ঠানের শেষ পর্বে 1 মিনিট করে সময় দেবো দুজন কি, মানে রাজনৈতিক উত্তেজনার ফলে জয়ন্তদা দুদেশের জনগণের যে সম্পর্কটা, যে আত্মিক সম্পর্ক ছিল, যেটা আপনি বলছিলেন যে ইউনিস আসার পর যায়নি, বছরে 2বারও যেতাম, সেই সম্পর্কটা আদৌ কি আগামী দিনে থাকবে বলে মনে হয়?
অবশ্যই থাকবে। সরকার যেই আসুক, হ্যাঁ, সরকার যেই আসুক, যে মেজরিটি পিপল, হ্যাঁ, তারা কিন্তু মানে ধর্মের ভিত্তিতে ব্যাপারটাকে দেখছে না, হ্যাঁ, এবং তারা ভারতের সঙ্গে মানে সম্পর্ক রাখতে চায়। দ্বিতীয়ত, ভারত তাদের কাছে খুবই প্রয়োজনীয় একটা দেশ, যেখানে ওরা ছেলে মেয়েদের পড়াতে পাঠায়, যেখানে মা বাবার চিকিৎসার জন্য পাঠায়, হ্যাঁ, তাকে ঘিরে রয়েছে 3 দিক দিয়ে একটা দেশ, হ্যাঁ, তার সঙ্গে মানে সমস্যা করে যে খুব একটা ভালো চলবে না, হ্যাঁ, এটাও তারা ভালো জানে। এবং এই যে ভারত সরকার যে ভিসা অফিস বন্ধ করেছে, এটা হচ্ছে তার একটা প্রিলিমিনারি স্টেপ। হ্যাঁ, ভারত সরকার কিন্তু মোটেও বসে থাকবে না। এবং আওয়ামী লীগ যদি এই যুদ্ধের মানে যখন নির্বাচনের সময় যে কেন ওদেরকে বাদ দেওয়া হলো এই কথা নিয়ে যদি ওরা ঝাঁপায়, এবং ভারত যদি ওদেরকে কিছুটা নাও শক্তি দেয়, তাহলে ওদের পক্ষে এটা সম্ভব নয়। হ্যাঁ, কাজেই আমেরিকা কিছু বললেই হবে না। আমেরিকা বাংলাদেশের সময়, ইন্দিরা গান্ধীর সময় অনেক কিছু করার চেষ্টা করেছিল, পেরেছিল কি? মোটেও পারেনি। এখন ভারত কিন্তু এখন বসে নেই, ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি অনেক রকমের কাজ করছে। সো ফাইনাল টাইমটা কখন আসবে, আমরা এর জন্য অপেক্ষা। সম্মুখ সমর এলে ভারতের পাশে এসে দাঁড়ানোর তখনও ছিল, আজও আছে, আজও থাকবে ভারতের পাশে। হ্যাঁ, বিশুদ্ধ, আপনার কি মনে করেন এই বিষয়টা? আমার মনে হয় ভারত যতদিন বাংলাদেশের জমিকে, বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী অ্যাক্টিভিটির জন্য বাংলাদেশের জনগণ যদি, সরকার এবং জনগণ যদি এলাও করে, ততদিন পর্যন্ত ভারতের পক্ষে বাংলাদেশের জনগণের বিভিন্ন রকম ভিসা থেকে নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দুবার চিন্তা করা উচিত। কারণ আমাদের দেশের সেফটি এবং সিকিউরিটি এটার সাথে যুক্ত আছে। ঠিক, মানে ভারত বিদ্বেষী যতদিন কার্যকলাপ চলবে বাংলাদেশের মাটি থেকে বা বাংলাদেশের ঘাঁটি থেকে, সেখান থেকে ভারতকে হাত গুটিয়ে রাখাটাই শ্রেয়। এবং সেই যতটুকুই হোক, মানে ভিসা হোক বা অন্যান্য যেসব বিষয়ই হোক, বা বাণিজ্যিক ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, সব ব্যাপারে ভারত অবশ্যই বন্ধুসুলভ আচরণ করবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো রকম ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা হয়, তাহলে যেন সেটা না করে। অসংখ্য ধন্যবাদ জয়ন্তদা, আপনাকেও, বিশুদ্ধবাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ঢাকার মাটি কি এখন দিল্লির বিরুদ্ধে অঘোষিত ষড়যন্ত্রের ঘাঁটি, যেখান থেকে ভারতের বিরুদ্ধে বিশৃঙ্খলা ছড়ানোর নীল নকশা আঁকা হচ্ছে? সেটা আসলে এখন কোটি টাকার প্রশ্ন। আসলে ভারত স্থিতিশীল ও সহযোগিতামূলক প্রতিবেশী চায়, তবে সাম্প্রতিক কিছু বক্তব্য ও ঘটনা প্রবাহ ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু ভারত আশা করে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল অবস্থান নেবে এবং উস্কানিমূলক বয়ানকে প্রশ্রয় দেবে না, কারণ এমন প্রবণতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কিন্তু ক্ষতিকর। তাই বাংলাদেশের সব কার্যকলাপে যে ভারত কড়া নজর রেখেছে তা কিন্তু স্পষ্ট। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।